বলছি আপনাকে, বিজেপির সুবিধা করা ওটা মন গড়া কথার কোনো মূল্য নাই। আজকের দিনে বাংলার মুসলিমরা আমার উপরে যে ভরসা দেখাচ্ছে, আস্থা দেখাচ্ছে, শুধু মুর্শিদাবাদে না, মালদাতে গেছি দুদিন আগে, সেখানেও দেখিছে। গতকাল আমি পশ্চিম মেদিনীপুর গিয়েছিলাম, সেখানকার শুধু পুরুষ মানুষরা না, হুমায়ুন কবির এসছে, তাকে মহিলারা পর্যন্ত বেরিয়ে এসে দেখতে চাইছে, নমস্কার করছে, সালাম করছে। কেন? হুমায়ুন কবির বাবরি মসজিদটা কিন্তু পলিটিক্সের কোনো সম্পর্ক নয়। বাবরি মসজিদটা ইসলাম ধর্মাবলম্বী মানুষের বুকের ভিতরে একটা বিরাট যন্ত্রণা ছিল, ব্যথা ছিল। সেই ব্যথাটাকে আমি মলম লাগাবার চেষ্টা করেছি। তাই ভারতবর্ষের ৪২ কোটি মুসলমান বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবিরকে আজকে বীর সন্তান হিসেবে দেখছে। আর বাংলার ৪,২৬,০০,০০০ মুসলমানের মধ্যে ২,৮২,লক্ষ ভোটারের মধ্যে দেখে নেবেন আগামী দিনে ভোট দেওয়ার সময় এই হুমায়ুন কবিরকে দেখে। কারণ আমি আগেই বলেছি, যারা আছে তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, বাবরি মসজিদটা ভিত্তি স্থাপন করতে দেব না। এমনকি রাজ্যপালের সঙ্গে কথা বলে আমাকে হোম অ্যারেস্ট করার চেষ্টা করেছিল। এমনকি কোর্টে মুসলিমদের দিয়েই কেস করে এটাকে ভিত্তি স্থাপন করা বন্ধ করেছিল। আগামী 11ই ফেব্রুয়ারি বুধবার থেকে সেই বাবরি মসজিদের কাজ শুরু হবে। আর আমি মুসলিমদের কাছে এটাই বলবো যে কাজ শুরু হচ্ছে, বাবরি মসজিদ হবে, কিন্তু যদি আপনারা আমাদেরকে একটু ক্ষমতা না দেন, তাহলে আপনাদের আগামী দিনে এই বাবরি মসজিদ আবার বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ মুসলমান ভাইরা নিশ্চয়ই ৩৩ বছর আগের যে ক্ষত ৬ ডিসেম্বর ১৯৯২ হয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, এই মমতা ব্যানার্জি তখন তার দপ্তরের একটা ক্রীড়া প্রতিমন্ত্রী ছিল, তারা কিন্তু বাঁচাতে পারত, বাবরি মসজিদকে বাঁচায়নি। ৩% হিন্দু, উগ্র হিন্দু, তারা বাবরি মসজিদকে ভেঙেছিল। আজকে বাংলার ৪,২৬,০০,০০০-এর পার্সেন্টেজ কষলে ভারতবর্ষের ৪২ কোটি, আমরা অনেক পার্সেন্টেজ আছি। এখানে আমি বাবরি মসজিদ করছি বলে সুপ্রিম কোর্ট তো নিষেধ করেনি, সেখানে তো বাবরি ট্রাস্টিকে ৫ একর জায়গা দিয়েছে। আমি বাবরি মসজিদ করছি বলে ইউপির রাজু দাস, সে আমাকে সরাসরি আমার মাথা কাটার জন্য ২ কোটি টাকা প্রাইজ ঘোষণা করেছে। তাই আমি মুসলমানদের বলবো যে বারবার হিন্দু সমাজের লোকদের মুখ্যমন্ত্রীর জন্য ভোট দিয়েছেন, কখনো সিদ্ধার্থ শঙ্কর রায়দেরকে, কখনো বিধান রায়দেরকে, কখনো অজয় মুখার্জি, কখনো জ্যোতিবাবু, কখনো বুদ্ধবাবু, এখন ৩বার মমতা ব্যানার্জি। একবার বাংলার মানুষ তাদের নিজেদের প্রতিনিধিকে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের হাতে বেশি দিতে হবে না, ১০০টা সিট দিক। কিভাবে পুতুল নাচানো করে বাংলার মুখ্যমন্ত্রীকে নাচাতে হয় হুমায়ুন কবির বুঝে নেবে। কি করে এইসব ওসিরা মুসলমানদের দিয়ে কেস করা মিথ্যা মামলায়, তারপরে টাকা নিয়ে চার্জশিটের নাম বাদ দেয়া, কোর্টে যান, উকিলদের কাছে যান, কত মুসলিম আছে, জেলে যান, কত মুসলিম আছে, এখানে থানায় যান। আমার বিশ্বাস এই যে তোলাবাজের সরকার, দুর্নীতিগ্রস্ত যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এটাকে ক্ষমতাচ্যুত করার আমাদের যে উদ্দেশ্য, সেটা আগামী দিনে বিজেপি আর তৃণমূল এই দুটো দল বাদ দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাইছি। কিন্তু কংগ্রেসকে নিয়ে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কংগ্রেসের রাজ্য নেতাদের কোনো কথা চলে না। এদের দিল্লির নেতারা, রাহুল গান্ধীরা, বা দিল্লির যারা স্ক্রিনিং কমিটি আছে, সেই কমিটির নেতারা যা বলবে তার বাইরে এদের কিছু হবে না। আমি রাজ্যের যারা নেতা আছে, রাজ্যের যারা মানে তৃণমূলকে সরাতে চাই, ক্ষমতাচ্যুত করতে চাই, এবং বিজেপিকে যারা রুখতে চাই, তাদের সঙ্গে এইসব ভাবাপন্ন মানুষদের সঙ্গে একটা সমঝোতা বা জোট, সেটা হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই যে সোশ্যাল মিডিয়ায় আপনাদের কালকের বৈঠক নিয়ে মোহাম্মদ সেলিমের সঙ্গে বিভিন্ন বামপন্থী নেতৃত্ব, আমি এ নিয়ে কিছু বলবো না। আমি ওনাদের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে, উনিও আমার বক্তব্য খুব সুন্দরভাবে শুনেছেন। প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট 1 to 1 আমি আর সেলিম সাহেব বসেছিলাম। আরও অন্যান্য নেতৃত্বের সঙ্গেও আমাদের দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আমার আশা, আমার ভরসা, আমার স্থির বিশ্বাস,
মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে চাকরি হারাদের পাশে থাকতে এবং অসহায় মানুষের পাশে থাকতে, কর্মসংস্থান বাড়ানোর স্বার্থে যে সমস্ত দলগুলা আমাদের সঙ্গে সঙ্গ দিবে বা আমরাও তাদের সঙ্গে সঙ্গ দিয়ে এদেরকে এই দুর্নীতি করে খাওয়া থেকে বন্ধ করার জন্য আর পুলিশ দিয়ে আমলাদের দিয়ে সরকার চালানো, এটার একটা যোগ্য জবাব দেওয়ার জন্য আগামী দিনে বাংলার আম জনতা একটা টাইমে 2011 রাতে মমতা ব্যানার্জি একটা সাংসদ ছিল, তারপরে দেখবেন 9 এসে 18টা সাংসদ হয়েছে, তারপরে 11তে এসে ক্ষমতায় বাংলার মানুষ পরিবর্তন করেছিল। আমার স্থির বিশ্বাস বাংলার মানুষ আগামী দিনে পরিবর্তন করে দেবে। নাম মুছে ফেলা হবে, কি বলবেন? শুভেন্দুর ক্ষমতা থাকলে রুখে লেখ না, এখনো তো দিল্লিতে তারা আছে বসে। শুভেন্দুদের দলের রাজু দাসরা বলছে হুমায়ুন কবিরকে করতে দেব না। ওদের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি আমাকে ডাইরেক্ট ফোনে হুমকি দিয়েছিলেন। আমি বললাম आ जाओ ना, मुर्शिदाबाद में आओ, देख लेंगे हमें तुम कितना हिम्मत है। সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র থাকলে সাগরদিঘির পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যায় মার খাচ্ছে, কিন্তু উড়িষ্যার প্রায় 15,000 পরিযায়ী শ্রমিক সাগরদিঘিতে কাজ করছে। এই নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান কিছুই বলছেন না। ও বলার মতো হিজড়ি তো একটা প্রতিমন্ত্রী হয়ে আছে, ওর নাম আকরুজ্জামানের আগে হিজড়ি লিখে দিতে হবে। এদের কিছু করার না, এরা চেয়ার নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আগামী দিনে এই হিজড়িকেও হাঁটতে হবে, আপনাদের এখানকার যে ক্রস তাকেও হাঁটতে হবে। মানুষ আপনাদেরকে ন্যায্য প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা। এর আগে আপনার জনসভা ছিল, সেই জনসভা কিন্তু সাগরদিঘি থানা থেকে করতে দেওয়া হয়নি, কি বলবেন? আজকে তো সূচনা করলাম, বলেই দিলাম, ওসিদেরকে সাবধান করে দিচ্ছি। হুমায়ুন কবির সাগরদিঘিতে বাধাপ্রাপ্ত হলে হুমায়ুন কবির বহরমপুরে দাঁড়িয়ে, আমি 6 ডিসেম্বর আমাকে এরকম মুর্শিদাবাদের পুলিশ বাধা দিতে চেষ্টা করেছিল, রাজ্য পুলিশ বাধা দিতে চেষ্টা করেছিল। আমি আপনাদের মতো বিভিন্ন সাংবাদিকদের 3 দিন আগে মুলায়ম সিং যাদব, মায়াবতী মাত্র 10% মায়াবতী মুখ্যমন্ত্রী হয়, বাধা নাই, আপত্তি টিকে না। কিন্তু পশ্চিম বাংলায় সেই 77 সাল থেকে কোন মুসলিম ভাই, কারণ আগে অবমুক্ত ভারতবর্ষের ফজলুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিলেন, সিদ্ধার্থ চন্দ্র রায়ের মন্ত্রিসভায় 16 জন মুসলিম মুখ ছিল, 16 জন। বীরভূমের মুরাডোয়ের এমএলএ ডাক্তার মোতাহার হোসেন পুলিশ মন্ত্রী ছিলেন, আবু বরকত গনি খান চৌধুরী মালদার বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, লালগোলার প্রয়াত জনাব আব্দুল সাত্তার সাহেব কৃষি এবং আইন মন্ত্রী ছিলেন, কলকাতার আব্দুল রব আনসারি সাহেব গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। 1972 থেকে 77 কংগ্রেসের পার্সেন্টেজ কত ছিল? মাত্র 22-23%। তখন ছিল 16 জন মন্ত্রী মুসলমান, তার ভিতরে 10 জন ক্যাবিনেট মন্ত্রী ছিল। আর এই 2011 সালে যে সরকারটা এসছে, আজকের দিনে 4,26,00,000 বাংলায় মুসলমান বাস করে। 11.5 কোটি মানুষের মধ্যে 4,26,00,000। আর ভোটের নিরিখে যদি দেখেন, 7,66,00,000 ভোটারের মধ্যে 2,82,00,000 মুসলিম ভোট, তার মধ্যে 40 লক্ষ নন বেঙ্গলি অর্থাৎ বিহারি অন্য ভাষাভাষীর মুসলমানরা এখানে ভোটার, আর 2,42,00,000 বাঙালি মুসলমান। এই সাগরদিঘির এখানে যদি এগুলি লোক গোনা হয়, একটাও দুটো বোধহয় নন বেঙ্গলি মুসলিম এখানে পাওয়া যাবে না, সবাই আমরা বাঙালি মুসলমান। তাহলে 2,42,00,000 ভোটার। আর তাহলে আমাদের এই রাজ্যে আমরা আজকে 37%, 11.5 কোটির মধ্যে 4,26,00,000, 37% মুসলমানের বাস।
2,82,00,000 মুসলমানের ভোট, সেই ভোটটা পার্সেন্টেজের দিক থেকে 32 হলে ওটা যদি আপনারা একটু ঠান্ডা মাথায় রাত্রিবেলায় শুয়ে একটু যদি আল্লাহর নাম নিয়ে একটু ঘুমাতে যাওয়ার আগে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এই 32টা কিন্তু 42% হয়ে যায়। কি করে হয় আপনি আমাকে এখনই ধরতে পারেন, কলার ধরতে পারেন, বা বুঝিয়ে দেওয়ার জন্য বলতে পারেন, আমি বুঝিয়ে দেব। একটা 1000 মুসলিম গ্রামে মুসলিম ভোটারের মধ্যে ভোট যেটা দিতে যাওয়া হয়, 1000 মুসলিম গ্রামে ভোট দিতে গিয়ে 80 থেকে 88 পর্যন্ত % ভোট পোল হয়। অর্থাৎ 1000 ভোটের মধ্যে মুসলিম গ্রামে সকাল 7টায় ভোট শুরু হবে, সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত ভোট শেষ হবে। যখন মেশিন সিল হবে বা ব্যালট বাক্স সিল হবে, তখন দেখবেন ভোটের পার্সেন্টেজটা মুসলিম গ্রামে 80% মিনিমাম, ম্যাক্সিমাম 88, কোথাও 90। আমরা গত 2024 সালের লোকসভায় আমাদের নিজের বুথে 1665 ভোট, আমরা 90% পোল করে দিলাম ইউসুফ পাঠানকে। তাহলে আমরা কমপক্ষে 80, 85, 88% মুসলমানরা ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করি। আর হিন্দু ভাইরা, এই বাংলাতে যারা হিন্দু ভাইরা আছেন, অমুসলিম আছেন, তাদের পার্সেন্টেজ জেনারেল করছে 63%। কিন্তু তাদের একটা 1000 হিন্দু গ্রামে ভোট পোলটা দেখুন, ডিএম অফিসে কোনো লোড করা আছে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2002, তথ্য জানার অধিকার একটা চিঠি করবেন, জেনে নেবেন। গত 2025 সালের 22শে ডিসেম্বর এই নতুন রাজনৈতিক দলটার 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে বেলডাঙ্গার মির্জাপুরের খাগড়ুপাড়া মোড়ে আমরা বাংলার মানুষের কাছে এই নতুন দলটির উত্থাপন বা মানুষের সামনে রেখেছিলাম। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছি। আমার রাজনীতি করার বয়স 43 বছর রানিং। আমরা 1982 সাল থেকে জাতীয় কংগ্রেস করতাম। সেই সময় আমাদের এই বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত কমরেড জ্যোতিবাবু। তার আগে জ্যোতিবাবুর উত্থান হয়েছে 1977 সালে। তৎকালীন কংগ্রেসের সরকার, প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনিও পেশায় একজন ব্যারিস্টার ছিলেন, এবং সেই ব্যারিস্টার কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে হারিয়ে বাংলার মানুষ 1977 সালে যখন বামফ্রন্ট নামক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে প্রমোদ দাশগুপ্ত, জ্যোতিবাবুদের নেতৃত্বে যখন দীর্ঘদিনের কংগ্রেসের শাসনের পরিবর্তন এনে যখন বামফ্রন্টকে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএম পার্টিকে যখন ক্ষমতা তুলে দিলেন, সেই দিনটি ছিল 1977 সালের 21শে জুন। 1977 সালের 21শে জুন আর আজ 29শে জানুয়ারি 2026, দীর্ঘ প্রায় 50 বছর হতে যাচ্ছে জাতীয় কংগ্রেসের এই বাংলায় মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা ফিরে পেল না। একইভাবে ভারতবর্ষের রাজস্থান বলে একটি রাজ্য আছে। সেই রাজ্যে 10 বছর অন্তর কখনো কংগ্রেস, কখনো বিজেপি, কখনো অন্য দল
একইভাবে উত্তরপ্রদেশে কখনো মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টি, তার পুত্র অখিলেশ যাদবের নেতৃত্বে ক্ষমতা, পাশে বিহার, কখনো রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী, আজকে তার ছেলে তেজস্বী যাদব, আজকে যিনি মুখ্যমন্ত্রী আছেন বিহারের বিজেপি জোট সঙ্গী হিসেবে নীতিশ কুমার, তার সঙ্গে তেজস্বী যাদব ডেপুটি সিএম। কিন্তু এই বাংলার রাজনীতিতে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করে রেখেছে। এক কথায় বাঙালিদের মধ্যে অমুসলিমদের ব্রাহ্মণ সমাজের মানুষরা 1977 সালের পর বাংলায় যখন সংবিধান তৈরি হয়ে গেল, আপনারা জানেন যে এই দুদিন আগে 26শে জানুয়ারি আমরা গোটা ভারতবর্ষের মানুষ উদযাপন করলাম। ভারতবর্ষের গণতন্ত্রের একটা সংবিধানকে প্রতিষ্ঠা করার দিন। এই সংবিধানের শুরু থেকেই চেয়ার নিয়ে কাড়াকাড়ি, হানাহানি, জাতিদের মধ্যে বিভাগ সৃষ্টি কারা করল। 1947 সালে ব্রিটিশের বিরুদ্ধে তৎকালীন ভারতবর্ষের কংগ্রেসের নেতৃবর্গ তারা ব্রিটিশের রক্তচক্ষু জিজিয়া কর আদায় করা, ভারতবর্ষের মানুষের উপরে অন্যায় জুলুম করা, তার বিরুদ্ধে আমাদের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন। সে আন্দোলন যখন হয়ে গেল, তখন শুরু হয়ে গেল চেয়ার দখল করার পালা। সেই চেয়ার দখল করতে গিয়ে তৎকালীন ভারতবর্ষের যে এরিয়া ছিল, আজকে যে 25 কোটি মানুষের পাকিস্তান, 20 কোটি মানুষের বাংলাদেশ, আজকে ভারতবর্ষ থেকে বিভক্ত হয়ে যে শ্রীলঙ্কা, ভারতবর্ষ থেকে বিভক্ত হয়ে যে আফগানিস্তান, সমস্তটাই ছিল কিন্তু সেদিন ভারতবর্ষের সঙ্গে। এত বড় ভারতবর্ষ ছিল। মুঘলদের শাসনের কথা ছেড়ে দেন, মুঘলরা যখন ক্ষমতা হারালো, তারপরে ব্রিটিশরা আসলো বাণিজ্য করতে, এই ব্যবসা বাণিজ্যের নামে তারা প্রায় 190 বছর এই ভারতবর্ষের শাসন করলো, শাসনের নামে শোষণ করলো। ভারতবর্ষের মানুষ কিন্তু তীত বিরক্ত হয়ে 1885 খ্রিস্টাব্দে যে কংগ্রেস দলটার জন্ম হয়েছিল, 28শে ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে মাত্র 73 জন লোক নিয়ে সেদিন কংগ্রেসের জন্ম হয়েছিল। তখন ব্রিটিশরা বলেছিল যে ভারতবর্ষের মানুষ এরা পাগল আছে। কেন বলেছিল? যে ব্রিটিশদের কাছে অনেক অস্ত্রাগার ছিল, অনেক শক্তি ছিল, অনেক অর্থ ছিল। তাই 73 জন মানুষ যেদিন কংগ্রেস দলটাকে সৃষ্টি করেছিল, ব্রিটিশরা সেদিন সেই 73 জনের কংগ্রেসের দলকে পাগলের আখ্যা দিয়েছিল। যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, আমাদেরকে ভারত ছাড়া করবে, ভারতকে স্বাধীন করবে, কিন্তু সততার দিকে থাকলে উপরওয়ালা তার সঙ্গে সাথ দেয়। তাই সেদিনকে আমরা দেখেছিলাম এইসব আন্দোলন সংগঠিত করে 1947 সালের 15ই আগস্ট সেদিনকে ভারতবর্ষের মানুষ স্বাধীনতা লাভ করেছিলাম। এই ভারতবর্ষ শুরু থেকেই কারা কারা মুখ্যমন্ত্রী হয়েছে, লম্বা লাইন, লম্বা নাম। লাস্ট আপনাকে বলি
ডক্টর বিধান রায়, তারপরে অজয় মুখার্জি, তারপরে সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে জ্যোতিবাবু 23 বছর, 11 বছর বুদ্ধদেব ভট্টাচার্য। এই গত বছর কয়েক মাস আগে তিনি মারা গেলেন, জ্যোতিবাবু আগেই মারা গেছেন। তো এই যে যুগ 8 দশক ধরে শাসন করবে কারা? বিহারে যান, কখনো যাদব সম্প্রদায়রা, তারা 18% তারা মুখ্যমন্ত্রী হবে।